সেবার দোলযাত্রার একটু আগে আগেই কিশোরীর একটা লটারি যোগ ঘটেছিল, কিন্তু একই সময়ে কলকাতার রাস্তাঘাটে দাঙ্গা, আগুন, খুনোখুনির দৌরত্ব মাত্রা ছাড়িয়েছে। সে কারণেই আমিও আমার কাজের থেকে কিছুদিনের বিরতি নিয়েছি, অফিসে পত্রাঘাত করে। সে কারণেই এই বাড়তি অবসর সময়টার সদ্ব্যবহার করবার জন্যেই আমরা সারা সকালটা বেছে নিই হারানের চায়ের দোকানে তার সহযোগে বর্তমান পরিস্থিতির বিষয়গুলিকে নিয়ে কাটাছেঁড়া করতে, যদিও সেটা যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক থাকে ততক্ষণ পর্যন্তই। আর একবার বাড়ি ঢুকে যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে ভাত, ঘুম এবং অফুরন্ত অবসরে লেখালেখি করতে করতে রাত কাটাবার অপেক্ষা। কারণ বিকেলের দিকটায় বাইরে যাওয়াটা মোটেই নিরাপদ রইত না। সুতরাং মঠ লেনে গিয়ে তারানাথের বাড়ির সান্ধ্যকালীন আড্ডাটা অনেক দিন যাবৎ হয়নি। সে সময় ধীরে ধীরে পরিস্থিতি একটু স্বাভাবিক হতে আরও মাসখানেক সময় লাগলো। চাকরিতে পুনরায় যোগ দেওয়ার তাগাদা আসতে লাগলো অনবরত। এই পরিস্থিতিতে একদিন সকালে চায়ের দোকান থেকে ফেরবার সময় কিশোরী বলল, তুমি যখন আবার কাজের মধ্যে ঢুকে পড়েছো তখন চলো না, আজ বিকেলটা অন্তত তারানাথের সাথে একটু আড্ডা দিয়ে আসা যাক। এখন তো তেমন কোনো গোলযোগ নেই রাতের দিকটাতে। কথাটা যে আমারও মাথায় আসেনি তা নয়, তবে শেষ বেশ কয়েকদিন অর্থাৎ সাম্প্রতিক ঝামেলা অশান্তির আগে তারানাথের বাড়িতে যখনই গিয়েছি তখনই দেখেছি হয় সে মক্কেলের সাথে ব্যস্ত আছে, অথবা হাজারো খোশামদের পরেও একটাও কাহিনী শোনাতে চায়নি। যদিও এই না চাওয়ার পেছনেও যে কিশোরীর বাড়াবাড়িটা কোথাও না কোথাও দায়ী তা অস্বীকার করব না। সে কারণে একটু অনিশ্চিতভাবেই বললাম, দেখো সেখানে যেতে তো আমার আপত্তি নেই, তবে তারানাথের মেজাজ আজ কি থাকবে সেটা তো একটা বড় ব্যাপার। হঠাৎ যদি আবার সেই দুর্বোধ্য সংস্কৃত শ্লোকের মানে বোঝাতে শুরু করে দেন, তবেই হলো আর কি। আরে না না, আমার পকেটের অবস্থা তো এখন নেহাত মন্দ নয়। সেখানেক রাবড়ি নিয়ে গেলে হয়তো তাকে প্রসন্ন করা যেতে পারে। চলোই না একটু দেখা করে আসি। অগত্যা চলো তবে। তবে হ্যাঁ, দুপুরে খেয়ে একটা ভাত ঘুম দিয়ে তবে বের হব। তুমি 5টা নাগাদ কোটমোড়ের মুখে চলে এসো, ওখান থেকে ট্রাম নেওয়া যাবে। এই সিদ্ধান্তে আসবার পর আমরা যে যার বাসস্থানে ফিরে গেলাম। এরপর যথারীতি উক্ত সময় অনুযায়ী বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। কিশোরী মাটির বড় পাত্র করে এক নামজাদা দোকানের থেকে রাবড়ি সহ এসেছে। কাজেই উদরপত্তির জন্যে বাকি যে পাওনাটি রইল তা হলো 1 প্যাকেট পাসিং শো। সেটি ট্রাম থেকে নেমে আমি নিজেই কিনে নিলুম। তারানাথের বাড়ির মুখে হেঁটে আসতে আসতেই একটা গতানুগতিক দৈব নিয়ম অনুযায়ী যেন আকাশটা কালো হয়ে এলো। মনে একটু বল পেলাম যেন। বিষয়টির কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা না থাকলেও বলাই বাহুল্য যে ইতিপূর্বে একটা বৃষ্টির দিনেও তারানাথের কাছের থেকে খালি হাতে ফিরতে হয়নি। বৈঠক ঘরের দরজায় পৌঁছেই দেখি ঘরের ভেতরটা ধুনোর ধোঁয়াতে একেবারে ম ম করছে। অর্থাৎ আর যাই হোক, এই মুহূর্তে কোনো মক্কেল এই ঘরে নেই। আমরা জুতো জোড়া খুলে রেখে তক্তপোষের সম্মুখের চটের উপরে গিয়ে বসে পড়লাম। চশমার ওপর থেকে সাদা কুণ্ডলীয়মান ধূম্র রাশি পাতলা হয়ে আসতেই আবিষ্কার করলাম তারানাথকে। সে ঘরটির একমাত্র ভগ্নপ্রায় জানলাটির সামনে দাঁড়িয়ে সেটির থেকে বাইরের দিকে দৃষ্টি ফেলে কিছু ভাবছে। আমাদের দিকে না তাকিয়েই বললে, ভালো সময় চলে এসেছো, এখনই তুমুল বৃষ্টি শুরু হবে। কিশোরী একটু উৎসাহিত হয়ে বললে, ঠাকুরমশাই, আজ আপনার জন্য কিঞ্চিত উপঢৌকন এনেছি, যদি আপনি গ্রহণ করেন তো। কিশোরী, তুমি যেটা এনেছো সেটাকে গল্প শোনার প্রণামই বলা যেতে পারে, তবে উপঢৌকন নয়। সে বস্তুটি সম্পূর্ণ আলাদা। উপঢৌকন প্রদান বা প্রাপ্তিতে কোনো প্রকার স্বার্থ মার্জিত থাকে না। তা প্রদান করা হতো কেবল প্রেরিত ব্যক্তির আর্থিক ক্ষমতার একটি ঝলক নিদর্শন করবার জন্য। এটুকু বলে তারানাথ ধীরে ধীরে নিজের জায়গায় এসে বসল। তারপর বলল, হ্যাঁ, কই দাও দেখি। বাবা, এ তো শেরখানিক হবেই, কি বলো? ওই আর কি, আসলে দুর্ভিক্ষের সময় হঠাৎ একটা লটারি যোগ হওয়াতেই আপনার সম্মুখেই দক্ষিণা প্রদানের ক্ষমতা পেয়েছি। উপঢৌকন না হলেও আপনার দেওয়া উদাহরণের সঙ্গে আমার এই কর্মের কিছুটা হলেও মিল আছে।
আপনি যাই বলুন ঠাকুরমশাই, শুকনো কানে অনেক দিন বাড়িতে ফিরেছি। আজ এই বৃষ্টি বাদলা দিনটায় একটা গল্প হলে আমরা দুজনে একটু পরিতৃপ্ত হই আর কি। কিশোরী যেন এক বুক নিঃশ্বাস টেনে এক বাক্যেই নিজের ইচ্ছের কথাটা প্রকাশ করে ফেলে হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে গোটা দিনটায় কোনো বৃষ্টি না হওয়া সত্ত্বেও তারানাথের পূর্বাভাস অনুযায়ী দিনটাকে বৃষ্টি বাদলার উপমা দেওয়ায় বৃদ্ধ বোধহয় একটু খুশিই হলেন। বললেন, অনেকদিন তোমাদের কিছু শোনায়নি, কারণ কয়েক মাস যাবৎ এমন এমন অভিজ্ঞতার কথা আমার মাথায় আসছিল, যা তোমাদের কেন অন্য কাউকে বলতে গেলেও আমায় বিচার বুদ্ধির সাথে মন কষাকষি করতে হবে। সেসব বলা যায় না। তবে আজ এই উপঢৌকনের ব্যাপারটা উঠতে একটা সময়ের কথা মনে পড়ে গেল। উৎসাহিত হয়ে বললাম, কোন সময়ের কথা বলছেন ঠাকুরমশাই? জয়গাছি গ্রাম থেকে ফিরে আসার পরে এবং দেবদর্শন মুকুজ্জে মৃত্যুশয্যায় শায়িত হওয়ার পূর্বে ঠিক এর মাঝামাঝি একটা সময়ে আমি আরও একবার ওই বাড়িতে গিয়েছিলাম। তখনও দেবদর্শনের স্ত্রী আঁচলে জমিদার বাড়ির শ্রীবৃদ্ধির চাবিকাঠি নিয়ে ঠিক মা অন্নপূর্ণার মতো সংসার সামলাচ্ছেন। আমি ওই পথে চলে গিয়েছিলাম নেহাতি ঘুরতে ঘুরতেই। তবে মুকুজ্জে বাড়িতে যাওয়ার কোনো অভিপ্রায় আমার ছিল না। তবে গ্রামের ঠিক মুখে যখন পৌঁছে গেছি, তখনই আমার পেছন থেকে ঘোড়ার গাড়ি ছুটে আসতে দেখে দাঁড়িয়ে পড়লাম এবং আমায় অবাক করে সেই গাড়ি ধুলো ওড়াতে ওড়াতে এসে থামলো আমার সম্মুখে। ছইয়ের ভেতর নজর পড়তেই ভেতরের মানুষটিকে চিনতে পারলুম। মুকুজ্জে বাড়ির নায়েব মশাই চাঁদমোহন তালুকদার হাসি মুখে গাড়ির থেকে নামতে নামতে বললে, আরে ঠাকুর মশাই, আপনি এখানে? দেখুন, ভগবানের ইচ্ছে থাকলে নিয়তিও মানুষকে টেনে আনে যে কোনোভাবেই। জমিদার বাড়িতে তো নতুন মন্দির উদ্বোধন হবে, রাধা মাধবের মন্দির। এই দোল উৎসবের দিন, মানে আর দিন দুয়েক পরেই আমি পাল বাড়ির থেকে প্রতিমার বায়না দিয়ে এখন ফিরছি। আপনাকে সঙ্গে করে নিয়ে গেলে জমিদার মশাই খুবই খুশি হবেন। দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না ঠাকুর মশাই। এখানে একটা প্রবাদের কথা না বললেই নয়। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যে পারিবারিক মায়ার বাঁধনের শেকল নিজের পায়ে পুনরায় জড়াতে চাইছিলাম না, সেটাই বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল যেন আমার ওপরে। বাধ্য হয়ে বললাম, দেখুন নায়েব মশাই, ও বাড়ির সঙ্গে এমনিতেই আমার মনের সম্পর্ক অনেক গভীর। তার উপর আমার এই জীবনযাপনের উদ্দেশ্য কি তাও আপনারা জানেন। গৃহস্থের আতিথেয়তা গ্রহণ করবার জন্য তো আর নিজের বাড়ি ছাড়িনি। আমি জানি ঠাকুর মশাই, তবে এই মুহূর্তে আপনার দেখা পাওয়াটা আমার কাছে ওপরওয়ালার নির্দেশের মতন। আপনি এসে মুকুজ্জে বাড়ির হাল ফিরিয়েছিলেন। আজ সে কারণেই ঈশ্বরের আশীর্বাদে কোনো খামতি নেই জমিদার মশাইয়ের ওপর। যদি উনি শোনেন যে আপনার দেখা পেয়েও আমি আপনাকে সঙ্গে করে নিয়ে আসিনি, তবে আমার ওপরে ঘোরতর অসন্তুষ্ট হবেন। আপনি প্রয়োজনে একটু পায়ের ধুলো দিয়ে আসবেন, চলুন। এরপর আর আপত্তি করবার ভাষা থাকে না। দেবদর্শন রাজা মনস্ক মানুষ। আমি জানি সে আমায় থেকে যাওয়ার অনুরোধ করলেও আমার আপত্তি থাকলে সে জোর করবে না। এতেই তার ধীর স্থির মস্তিষ্কের প্রমাণ পায় এবং সে প্রমাণ উনি আগেও দিয়েছেন। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে চাপলাম। নায়েব চাঁদমোহন উৎফুল্ল দৃষ্টিতে সম্মুখের দিকে চেয়ে গাড়োয়ানকে বললে, ওহে রামদিন, তাড়াতাড়ি চল রে। অতিথিকে পাকড়াও করে নিয়ে এসেছি শুনে আমাদের কর্তাবাবুর কি অভিব্যক্তি হয় তা নিজের চোখে দেখার তড়া সইছে না যে। মেঠো পথে পুনরায় ধুলো উড়িয়ে ছুটে চলল ঘোড়ার গাড়ি। দেবদর্শনের বাড়ি পৌঁছনো মাত্রই প্রথম যে জিনিসটি চোখে পড়ল তা হলো বাড়িটির জীর্ণাবস্থা এখন অনেকটাই স্বাভাবিক পর্যায়ে এসেছে। সংস্কারের কাজ করা হয়েছে ইতিউতি।
বিশেষ করে মূল ফটকের অঞ্চলে তার ছাপ পড়েছে যথেষ্ট। মনটা খুশি হয়ে উঠল। একটা বিলুপ্ত প্রায় জমিদারি পুনঃস্থাপনের খুশি এটা নয়। এই খুশি দেবদর্শনের মতো একটি মানুষের সততা ও উদাসীনতার প্রকৃত পরিণতি পাওয়ার। নায়েব মশাই সরাসরি আমায় নিয়ে প্রবেশ করলেন সেই পরিচিত বৈঠক ঘরে, যেখানে বিরাট চেয়ারে হাতে হুঁকোর নল নিয়ে শরীরটিকে সম্পূর্ণ হেলিয়ে দিয়ে চোখ বুজে বিশ্রাম নিচ্ছেন দেবদর্শন মুখার্জি। নায়েব চাঁদমোহন বললে, কর্তামশাই, এই দেখুন কাকে নিয়ে এসেছি সঙ্গে করে। দেবদর্শন আমায় দেখা মাত্রই উত্তেজনায় একেবারে লাফিয়ে উঠলেন। হটকারিতায় তার ঠোঁটের গোড়ায় এসে পড়া অজস্র বাক্যকে নির্বাচন করতে করতে বললেন, এইভাবেও যে মনস্কামনা পূর্ণ হয় তার সব থেকে বড় প্রমাণ আজ পেলাম ঠাকুর মশাই। জানি না কথাটা বলা কতটা বিশ্বাসযোগ্য, তবে কাকতালীয়ভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি আপনার কথাই ভাবছিলাম। তা প্রমাণ করবার কোনো উপায় নেই আমার কাছে। আমি অবিশ্বাস করছি না মুখুজ্জে মশাই, বরং এমন ব্যাপার প্রত্যেকের সাথেই জীবনে কয়েকবার ঘটে। মাঝে মাঝে মনের প্রেক্ষাপটে এমন কিছু কথা ভেসে ওঠে যা আচমকা মিলে যায়। যাই হোক, যে সুখবর পেয়ে এই বাড়িতে আবার এলাম তার জন্য আপনাকে অসংখ্য অভিনন্দন রাজামশাই। দেবদর্শন ঈষৎ হেসে আমায় বললেন, আগে আপনি বসুন ঠাকুর মশাই। এই সময় আপনাকে পেয়ে আমি বলতে পারেন হাতে চাঁদ পাওয়ার মতন খুশি অনুভব করছি। জানি না এর থেকে অন্য কোনো বাক্যে আমার অভিব্যক্তি প্রকাশ করতে পারতাম কিনা। আমি আসন নিলাম। নায়েব মশাই অনুমতি নিয়ে চলে গেলেন বাইরে। দেবদর্শন বলতে লাগলেন, এখন আর রাজা বলে সম্বোধন করলে বিষয়টা গ্রহণযোগ্য বলে মনে হয় না। তবে এককালে সত্যি আশেপাশের অঞ্চলে আমাদের পূর্বপুরুষেরা রাজা বলেই গণ্য হতো। বিশেষ করে জয়দর্শন মুখার্জি, অর্থাৎ যার নামেই গ্রামের নাম জয়গেছি হয়েছে, সে কিন্তু সত্যি রাজা জয়দর্শন নামেই পরিচিত ছিলেন তার জমিদার কালে। এই যে পুজোর আয়োজন করলাম পুনরায়, আর সূত্রপাত করেছিলেন ওই মানুষটি। আজকেই পুজো করতে যতটুকু যা প্রয়োজন ছিল তার কিন্তু বেশিরভাগটাই বহন করছে আমার দুই ছেলে। যদিও তারা বাড়িতে আসতে পারবে না, তবে সেই তাদের প্রস্তাবেই এবং তাদের প্রেরিত অর্থেই এই সমস্ত আয়োজন। আমি যে কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না ঠাকুর মশাই। আসলে কথা শীঘ্রই আসুন, নায়েব মশাই আবার ওরকম করছে। আমি ব্যাপারটা বুঝে ওঠার আগেই দেবদর্শন উঠে দাঁড়িয়ে বললেন, ঠাকুর মশাই একটু চলুন তো। ব্যস্ত হয়ে পিছু নিলাম সকলের। যে নায়েব মশাই আমায় সঙ্গে করে নিয়ে এলেন সে হঠাৎ করে কেমন যেন করছে শুনে মনের মধ্যে স্বভাবতই অমঙ্গলের ইঙ্গিতটাই এলো। ঘটনাস্থলে পৌঁছে দেখি নায়েব চাঁদমোহন মাটিতে পড়ে অস্বাভাবিকভাবে মুখ খুলে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তার বুকের ভেতর থেকে উঠে আসছে ঘড়ঘড়ে একটা শব্দ। রঘু যে আমাদের ডেকে আনার আগে নিজের থেকে বিষয়টিকে বাগে আনবার চেষ্টা করছিল সেটা পাশে পড়ে থাকা একটা জল ভরা পেতলের ঘটি দেখেই বোঝা যায়। সে পুনরায় নায়েবের পাশে বসে পড়ে তার চোখ মুখে জল ছিটাতে থাকল। মুকুজ্জে মশাই তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বললে, এই রকমই চলছে প্রায় মাস তিনেক ধরে। সুস্থ মানুষটার হঠাৎ করে যে কি হলো ঠাকুর মশাই। অনবরত একই রকম ভাবে নিঃশ্বাস নিয়ে চলেছে নায়েব চাঁদমোহন। এবং আরও একটি বিষয় হলো, সম্পূর্ণ দেহটি মাঝে মাঝে থরথর করে কেঁপে উঠছে কোনো অজ্ঞাত কারণে। বললাম, আপনি বলছেন এরকম হয়ে চলেছে মাস তিনেক ধরে, অর্থাৎ এরকমটা হয় আবার ঠিকও হয়ে যায় নিজের থেকে? ঠিক হয়ে যায় ঠাকুর মশাই। মিনিট 15 পরে আপনাতেই ঠিক হয়ে যাবে। এবং আশ্চর্যের ব্যাপার হলো, এই সময় তার সাথে কি হচ্ছে বা সে কি করে চলেছে তার বিন্দুমাত্র তার মনে থাকবে না।
বরং আজকের দিনে সে সকাল থেকে কি কি করেছে সেটাও মনে পড়বে ধীরে ধীরে, অনেক পরে। ডাক্তারের সাথে এই বিষয়ে পরামর্শ করা হয়েছে নিশ্চয়ই? অবশ্যই করা হয়েছে। তিনিও কোনো সঠিক সমাধান করতে পারেননি। বটে? কই দাঁড়ান দেখি। এবার আমি একটু ঝুঁকে পড়ে নায়েব মশাইয়ের হাতের উপরে হাত রাখলাম। নায়েব মশাই? ডাকা মাত্রই নায়েবের অস্থির অস্বাভাবিক অবস্থা মুহূর্তেই জড় বস্তুর মতো থমকে গেল। এবং শুধু তাই নয়, চোখের পলকে তার বুজে রাখা চোখ বিস্ফারিত হয়ে পড়ল আমার উপরে। ও চোখের দৃষ্টি স্বাভাবিক নয়। মণিকে কেন্দ্র করে তার পাশের যে সাদা অংশটুকু থাকে তা সম্পূর্ণ রক্তের মতো লাল হয়ে রয়েছে। ওই চোখ দুটি যেন মুখমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না। সে দুটি কোনো অজ্ঞাত রোষানলে আমায় ভস্ম করে দিতে চায়। আমি আবার বললাম, নায়েব মশাই, কিছু কি বলবেন আমায়? ঠোঁট কেঁপে উঠল চাঁদমোহনের। 2 মিনিট ধরে কিছু বলবার চেষ্টা করতে করতে অবশেষে যে শব্দটুকু তার মুখের থেকে বেরোলো তা হলো, মা ডাকছে আমাকে, মা শুধু ডাকে, কিন্তু আমি গেলে মা আর কিছু বলে না। মা কি বলে? কোন মায়ের কথা বলছেন নায়েব মশাই? প্রশ্ন করা মাত্রই নায়েবের চোখ নিমেষেই আবার বন্ধ হয়ে গেল। তার অস্বাভাবিক নিঃশ্বাস থেকে শুরু করে সেই ঘর ঘরে শব্দ সমস্তটা গেল থেমে। রঘু বললে, এবার ঠিক হয়ে যাবে একটু পরেই। কিন্তু ঠাকুর মশাই এমন অবস্থায় আগে কোনোদিনও কথা বলেনি নায়েব মশাই। আজ এগুলো কি বললো তাও তো বোঝা গেল না। আমিও সেটাই ভাবছি। সে কোনো এক মায়ের কথা বলল যে তাকে ডাকে, কিন্তু সে যখন যায় মা তাকে কিছু বলে না, এমন কিছু বলল একটা। নায়েব মশাইয়ের চোখের মনি ভয়ানকভাবে লাল হয়ে রয়েছে, যেটা একেবারেই স্বাভাবিক নয়। ঠাকুর মশাই লাল হয়েই থাকে এই সময় তার চোখ। এর আগে যতবার এমন এখানে হয়েছে আমি ততবারই তার চোখ টেনে খোলবার চেষ্টাও করেছি। যতবার এমন করেছি ততবারই দেখেছি তার চোখ এমন লাল হয়ে আছে। এবার মুকুজ্জে মশাই বললে, ঠাকুরমশাই, ব্যাপারটা আমার কাছে মোটেই স্বাভাবিক মনে হয় না। এমন লক্ষণ আমি চাঁদমোহনের মধ্যেও কোনোদিন দেখিনি। বাড়িতে এমন একটা অনুষ্ঠান, আত্মীয় স্বজন আসবেন, এর মধ্যে যদি আবার এই বাড়াবাড়ি হয়, সকলে তো ব্যস্ত হয়ে পড়বেন। ছোট বাচ্চারা এমন দেখলে ভয় পর্যন্ত পেতে পারে। ব্যাপারটা মাথার থেকে বেরিয়ে গেছিল একেবারে আমার। বিষয়টা আমাকেও ভাবিয়ে তুলেছে মুকুজ্জে মশাই। লক্ষণ দেখে যা মনে হচ্ছে নায়েব মশাই হয়তো কোনো স্বপ্নাদেশ পেয়েছেন অথবা ওই জাতীয় কিছু। আচ্ছা, এই ঘটনা প্রথম কোন দিন ঘটে আপনারা কেউ জানাতে পারবেন? হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। রঘু, তুই মালিকে ডেকে নায়েবকে তার ঘরে নিয়ে গিয়ে একটু শুইয়ে দে। ঠাকুরমশাই, আপনি আমার সঙ্গে আসুন, বৈঠক ঘরে গিয়ে কথা বলি। আমি ও দেবদর্শন আবার বৈঠক ঘরে ফিরলাম। নায়েব তখন অনেকটাই স্বাভাবিক, ঘুমিয়ে থাকার পর্যায়ে চলে এসেছে। দেবদর্শন হুকোর নল হাতে নিয়ে বার কয়েক টেনে বললে, ঘটনাটা ঘটেছে মাস 3 আগে, এবং প্রথমবার যেদিন ঘটে সেদিনটা আমার আরো ভালো করে মনে থাকবার কারণ হলো, সেই দিন আমার একমাত্র শ্যালক, সে প্রায় বছর 5 পরে আমার বাড়িতে এসেছিল। সে আবার বাড়িতে ফিরে গেছিল। নায়েব চাঁদমোহন সেদিন শ্যালককে ছাড়তে গেছিল নিকটে স্টেশনে। ওখান থেকেই ফিরে এসে যখন আমায় জানাতে আসলো যে আমার শ্যালক যথাসময়ে ট্রেন পেয়ে চলে গেছে, তখনই আমি প্রত্যক্ষ করি এই ঘটনা।
তার আগে কখনো হয়েছে কিনা সেটা জানি না। তবে যদি এমন হতো তাহলে আমি তো কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে খবর পেতাম। আমার অনুমান ওটাই এই অসুস্থতার সূত্রপাত। ব্যাপারটা এমনই যে নায়েব মশাইয়ের এরকম আবার না হলে এবং সেই মুহূর্তে আমি ওই স্থানে উপস্থিত না থাকলে আসল কারণটা নির্ধারণ করতে পারবো না আমি। তবে মুখুজ্জেমশাই, আমার অনুমান এটা কোনো স্বাভাবিক রোগ নয়। যদি ওনার বাড়ির লোকজনের সাথে একবার কথা বলা যেত তাহলে। আপনি যদি চান তবে চাঁদমোহন একটু সুস্থ হলে তার সঙ্গে ওদের বাড়িতে যেতে পারেন। আমি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। আপনার প্রয়োজন মিটে গেলে আবার ফিরে আসবেন। বরং নায়েব যদি জানতে পারে যে আপনি তার এই অজ্ঞাত অসুস্থতার ব্যাপারটায় সমাধান অনুসন্ধান করবার চেষ্টা করছেন, তবে সে সম্পূর্ণ সমর্থন করবে। আমি কিন্তু টের পেয়ে গিয়েছিলাম যে এটি কোনো বিজ্ঞান ঘটিত রোগের বহিঃপ্রকাশ নয়। নায়েবের সঙ্গে খারাপ কিছু হয়ে চলেছে। তবে চাঁদমোহনের বাড়িতে পৌঁছেই যে ঘটনার সম্মুখীন হলাম তা একটু বলে রাখা দরকার। দেখলাম এক বৃদ্ধা এবং একটি স্ত্রী লোক একজন বিচিত্র দর্শন বৃদ্ধের সামনে বসে ওনার কাছের থেকে কিছু মতামত নিচ্ছেন। নায়েবের বাড়ি একতলা, সামনে প্রকাণ্ড বারান্দা, এবং এই ঘটনা ঘটছে বারান্দার ওপরের এক প্রান্তে। আমাদের প্রবেশ করতে দেখে সকলেই একটু থমকে গেল এবং নায়েবকে একবার জরিপ করবার পর প্রত্যেকের কৌতূহলী দৃষ্টি পড়ল আমার উপরে। নায়েব চাঁদমোহন তখন সম্পূর্ণ সুস্থ। খানিক আগেই তার সঙ্গে কি হয়েছে তার কিছুই মনে নেই, তবে সে এটা বিশ্বাস করে যে তার শারীরিক পরিস্থিতির এমন কিছু পরিবর্তন হয়েছিল যা ভয়ানক। আমি গাড়িতে চেপে আসা পর্যন্ত তার কাছে কোনো প্রকার প্রশ্ন করিনি, কারণ ভেবেছিলাম আগে তার বাড়িতে এসে সকলের সাথে কথা বলে জেনে নেব এই বিষয়ে আরও কিছু, যদি জানা যায়। তবে আমার আগেই যে এখানে আরও একজন বিপদ তারণের জন্য উপস্থিত হয়েছেন সে সম্ভাবনা আগে বোধ করিনি। আমরা উঠোনে এসে দাঁড়াতে নায়েব মশাই বললেন, গিন্নি, দেখো আজকে আমাদের বাড়িতে কার পায়ের ধুলো পড়েছে। নায়েব গিন্নিকে আমি আগেই দেখেছি মুখুজ্জেমশাইয়ের বাড়িতে দুর্গা পূজার সময়। আমায় দেখে সে বারান্দা থেকে নেমে এসে প্রথমেই আমার পা ছুঁয়ে প্রণাম করতে যাচ্ছিল। আমি বললাম, এ মা, ছিছি, এ কি করছেন মা? দয়া করে এসব করে আমায় ছোট করবেন না। তার উপর যেখানে আমাদের সকলের থেকে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে বসে আছেন, সেখানে ওনাকে আগে প্রণাম না করে কারোর পা ছুঁতে নেই। আমার কথা শুনে বারান্দায় বসে থাকা বাকি দুজন, অর্থাৎ একজন বৃদ্ধা এবং বিচিত্র দর্শন সেই বৃদ্ধ, বয়সের বাণে ঝুঁকে যাওয়া বৃদ্ধটি, ধীরে ধীরে উঠোনে নেমে এসে এগিয়ে এলো আমার দিকে। বৃদ্ধ বলল, তোমার নিষ্ঠায় আমি মুগ্ধ বাবা। তা তোমার নাম কি? আমার নাম তারানাথ চক্রবর্তী। আসলে আমি এসেছি নায়েব মশাইয়ের ব্যাপারটা নিজের চোখে দেখবার পরেই। তা তুমি বুঝতে পেরেছ এমন কেন হচ্ছে চাঁদমোহনের? এখনো বুঝিনি, তবে কিছুটা হয়তো আন্দাজ করতে পেরেছি। বৃদ্ধ আমার উত্তরে ঈষৎ হাসল, তারপর বলল, আমার নাম আব্দুল ওঝা। এত বয়স যাবৎ শয়ে শয়ে ভূত প্রেত ও জিনকে সাহেস্তা করেছি। চাঁদমোহনের বিষয়টা আমি ওর বাড়িতে এসে পুরোটা শুনলাম। ওর গিন্নির তলব পেয়েই আমি এসেছি। এই বিষয়টা নিতান্তই মামুলি ব্যাপার। ওকে জিনে পেয়েছে, একটা তাবিজ করে দিয়েছি, সেটা পড়িয়ে দিলেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপরে আমার আর কথা বলা চলে না, চুপ করে রইলাম। আব্দুল ওঝা ইতিমধ্যেই উক্ত তাবিজ বানিয়ে নায়েবের গিন্নিকে দিয়ে দিয়েছিলেন। তিনি ওনার সামনেই তাবিজটি নায়েবের হাতে পরিয়ে দিতে ওঝা নায়েবের মাথায় হাত রেখে কিছু একটা বিড় বিড় করে তার শরীরে 3 বার ফুঁ দিয়ে ওই বাড়ির থেকে প্রস্থান করলেন।
আমি নায়েব মশাইয়ের সঙ্গে এগিয়ে গেলাম তার বাড়ির বারান্দার দিকে। সে বললে, আমার এই অসুবিধা কখনোই ছিল না, বুঝলেন ঠাকুর মশাই। কি থেকে যে কি হয়ে গেল, এসব জিন বা ভূত এগুলোর নজর আমার উপরে পড়বার কারণ কি সেটাও বুঝতে পারছি না। আপনি চলুন, ভিতরে গিয়ে বসবেন। আর হ্যাঁ, আমি রঘুকে দিয়ে জমিদার মশাইকে খবর পাঠিয়ে দিয়েছি যে আজ দুপুরে আপনি এখানে খাওয়া দাওয়া করে তারপর ফিরবেন। আমরা ভেতর বাড়িতে গেলাম। মাঝখানে একটি বৈঠক ঘরকে কেন্দ্র করে দুপাশে দুটি ঘর এবং বারান্দা লাগোয়া একটি ছোট্ট রান্নাঘর। এটাই হলো নায়েব চাঁদমোহনের সম্পূর্ণ ভদ্রাসন। ফরাশ বিছানো বেতের চেয়ারের ওপরে বসে প্রশ্ন করলাম, আপনি অচৈতন্য অবস্থায় কোনো এক মায়ের কথা বলছিলেন মা আপনাকে ডাকছে বা এই রকম কোনো রকমের নির্দেশের মতন কিছু। সম্প্রতি আপনি কোনো মানদ বা ওই জাতীয় কোনো সংকল্প করেছিলেন কি? নায়েব গিন্নি রান্নাঘর থেকে এই মুহূর্তে ফিরছিল দুটি শরবতের পাত্র নিয়ে। আমার করা প্রশ্নটি তার কানে পৌঁছেছে সেটা তার উত্তরে বুঝতে পারলাম। ঘরের ভেতরে প্রবেশ করে বললে, এটা শুধু একবার নয় ঠাকুরমশাই, ওনার যখনই এরকম হয় তখনই উনি এই কথাগুলি বলেন যে মা ওনাকে ডাকছেন বা মা প্রসাদ না পেলে এই জয়গাছি গ্রামকে শেষ করে ফেলবেন, এমন ধরনের কথা। নায়েব মশাই চিন্তিত দৃষ্টিতে শরবতের গ্লাসের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। তার কাছে এই কথাগুলি যে অসম্ভব মনে হচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম। আসলে অচৈতন্য অবস্থায় তুমি কি করছো বা কি বলছো সেটা তোমার চেতনা ফেরবার পরে দাবি করলে সেটাকে মেনে নেওয়া সম্ভব নয়। তবুও নায়েব চাঁদমোহন তার মনিব দেবদর্শনের মতোই সজ্জন ও ধীর স্থির প্রকৃতির ব্যক্তি। সে এটাও অস্বীকার করছে না যে সে আসলেই কোনো এক বিচিত্র রোগে আক্রান্ত। বলা ভালো, সকলকেই সহযোগিতা করছে সমান উৎসাহে। তাকে চুপ করে থাকতে দেখে আমিও খানিকটা প্রমাদ গুনলাম। শরবত শেষ করে পাত্রটি নামিয়ে রাখতেই যেন তার হুঁশ ফিরল। সে বলল, আমি না কিছুই মনে করতে পারছি না ঠাকুর মশাই, যে আসলেও কোনো মানসিক বা সংকল্প আমি করেছিলাম কিনা। সব ঠিক চলছিল জানেন, জমিদার বাড়িতেও একটু ব্যস্তই ছিলাম। রতনলাল মানে আমাদের জমিদার দেবদর্শন মুখার্জির শালা আশায় তার পরিচর্যায় দিন রাত একেবারে অস্থির হয়ে উঠছিল। তার কত ভৈযত, একটা মানুষের পেছনে যে এভাবে পড়ে থাকতে হতে পারে সেটা এই ব্যক্তিকে না দেখলে বুঝতেই পারতাম না। তবে আমি হিসেব নিকেশের কর্মের পরেও যে তার সমস্ত আলাপ আবদার মেটানোর পূর্ণ চেষ্টা করেছি, সে কারণে আমাকে উপঢৌকন বাবদ একটা জিনিস দিয়ে গেছে রতনলাল। কি জিনিস? নায়েব মশাইয়ের দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। উনি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করে বললেন, ঠাকুর মশাই, রতনলাল আমায় একটা স্বর্ণ মূর্তি দিয়ে গেছে উপঢৌকন হিসেবে। অসম্ভব সুন্দর মা সরস্বতীর মূর্তি। আপনাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি, তাই এই কথাটা আপনাকে জানালাম। জানি আমাদের এখানে চোর ডাকাতের হাঙ্গামা তেমন নেই, তবে কোনো কারণে যদি এসব কথা পাঁচকান হয়ে যায় পাছে বিপদ হতে পারে, তাই এই বিষয়ে আমি আমার স্ত্রীকেও জানাইনি। আমার একমাত্র মেয়ে জবা, তার বিয়ে দিয়েছি দেবলগাছি গ্রামে। বছর 5 হলো আমার এক ফুটফুটে নাতনি হয়েছে। মেয়ের বিয়ের সময় তেমন জাঁকজমক করতে পারিনি ঠাকুর মশাই।
এই ধরাধাম থেকে চলে যাওয়ার আগে যদি নাতনিটার উদ্দেশ্যে কিছু দিয়ে যেতে পারি। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে জমিদারের শ্যালক রতনলালের দিয়ে যাওয়া মূর্তি বিক্রি করে আপনি আপনার নাতনির জন্য কিছু করে রেখে যাবেন, তাই তো? না না ঠাকুর মশাই, বিষয়টা সেরকম নয়। রতনলাল ধর্মকর্মে প্রবল বিশ্বাসী একজন ব্যক্তি। তার সাথে আলাপ করে বুঝেছি যে সে কম বেশি জ্ঞানী গুণী মানুষদের থেকে নানা প্রকার ধর্মীয় পাণ্ডিত্য গ্রহণ করেছে। রতনলালের দিয়ে যাওয়া মূর্তিটি কেবল ঘরে রেখে দিলেই আমার আর্থিক উন্নতির প্রসার ঘটবে। বেশ, আচ্ছা, তেমন কোনো উন্নতির প্রতিফলন দেখেছেন কি? না, এখনো পর্যন্ত তেমন কিছু তো বুঝতে পারিনি। তবে আমার বিশ্বাস কিছু একটা ঘটবেই খুব সম্প্রতি। আমি বিষয়টাকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম এবার। তন্ত্রশাস্ত্রে নীল গণেশের মূর্তি বাড়িতে রেখে সেই মূর্তিকে নিয়মিত পুজো করলে এবং একাগ্র চিত্তে নিজের কর্মের প্রতি মনোনিবেশ করলে দুর্দিন কেটে সুদিন আসতে পারে। তবে এমন কোনো দেব বা দেবীর নাম আমি কখনো শুনিনি যা ঘরের ভেতরে রেখে দিলে অর্থবান হয়ে ওঠা যায় কোনো রকমের পরিশ্রম ছাড়াই। প্রথমত, আমি দেবদর্শনের শ্যালকের বলে যাওয়া কথাকে বিশ্বাস করতে পারিনি। দ্বিতীয়ত, নেহাত কৌতূহল বশতই আমি নায়েব মশাইকে বললাম, যদি আপত্তি না থাকে একবারের জন্য আমায় মূর্তিটা দেখাতে পারেন? আপনাকে দেখাতে কোনো আপত্তি কেন থাকবে ঠাকুর মশাই? তবে এমন জায়গায় আমি সেটিকে লুকিয়ে রেখেছি যে এই মুহূর্তে সেটা বের করে আনাটা আমার পক্ষে সম্ভব হবে না। এক কাজ করি, আপনি তো জমিদার বাড়িতে আছেন। আজ রাত্রে সবাই ঘুমিয়ে পড়বার পর আমি মূর্তিটি নিয়ে মুখার্জি বাড়ির অতিথিশালায় যাব। আপনার থাকবার ব্যবস্থা যে ঘরে করেছে রঘু, সেই ঘর আমি চিনি। অতিথিশালার ওই ঘরেই আপনি আগের বার এসেও ছিলেন। আমি সরাসরি চলে যাব সেখানেই। বেশ, তাই হোক। তবে এরপরে এই বিষয় নিয়ে আর কোনো কথা হলো না আমাদের মধ্যে। দুপুরের খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার আগে পর্যন্ত বিশ্রাম নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নায়েব মশাই অনেক জোর করেছিলেন আমাকে এগিয়ে দিয়ে যাবে বলে, তবে আমি একাই চলে যেতে পারবো বলে বেরিয়ে পড়েছিলাম। জমিদার বাড়িতে পৌঁছাবার কিছু সময় আগে পথের মাঝে একবার সাক্ষাৎ হলো সেই আব্দুল ওঝার সঙ্গে। সাক্ষাৎ হলোর থেকে বলা ভালো, সেই নিজের থেকে সাক্ষাৎ করবার প্রচেষ্টায় ছিল বলে আমার মনে হয়। শূন্য পথে কোথাও কেউ নেই, হঠাৎ আশপাশের কোনো এক জঙ্গলের থেকে অথবা গাছের কাণ্ডের আড়াল থেকে যেন বেরিয়ে এলেন তিনি। আমার সম্মুখে এসে বললেন, এর আগে তোমার ব্যাপারে শুনেছি বাবা। দেবদর্শন মুখুর্জের হাল ফিরিয়ে দিয়েছ তুমি। তা যদি পারো তবে চাঁদমোহনকে একটু দেখো, সেও কিন্তু মানুষ মন্দ নয়। আমি আসি, কেমন? এমন খাপ ছাড়া একটা কথা বলে আব্দুল ওঝা চলে গেল আমার ফেলে আসা রাস্তায়। আমি এই কথা নিয়ে ভাবতে ভাবতে প্রবেশ করলাম মুখুজ্জে বাড়িতে। দেবদর্শন মুখুজ্জে আমার জন্যই অপেক্ষা করছিলেন বাড়ির উঠোনে পায়চারি পূর্বক। আমি পৌঁছানো মাত্রই রঘুর কণ্ঠ শুনতে পেলাম, এই দেখুন কর্তা, ঠাকুরমশাই এসে গেছেন। সেই মুহূর্তে আমার দৃষ্টি আকর্ষণ হলো ওনার দিকে। মুখুজ্জে মশাই এগিয়ে এসে বললেন, চলুন ঠাকুর মশাই, একটু বিশালক্ষী মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলে আসি। কোনো উপকরণ বাকি পড়ে গেল কিনা একবার শুনে নেওয়াটা প্রয়োজন। তাছাড়া একটু হাঁটাও হয়ে যাবে। কি বুঝলেন নায়েবের ব্যাপারটা ঠাকুর মশাই? আমরা হাঁটা শুরু করলাম জমিদার বাড়ির ডান দিকের জঙ্গলাকীর্ণ রাস্তার সুড়ি পথ ধরে, যে পথ গিয়েছে সোজা বিশালাক্ষী মন্দির পর্যন্ত। দেবদর্শনের প্রশ্নের উত্তরে তার শালার দিয়ে যাওয়া মূর্তির ব্যাপারে বলতে পারলাম না, কারণ
তাতে নায়েব মশাইয়ের বারণ আছে। তাই বললাম। বিশেষ কিছু জানতে বা বুঝতে পারলাম না মুখুজ্জেমশাই। উনিও কেবল এইটুকু বলতে পারলেন যে আপনার শ্যালক আসার পর কিঞ্চিত ব্যস্ত হয়ে পড়েছিলেন অন্যান্য সময়ের থেকে। তাছাড়া এর বাইরে অন্য কোনো বলবার মতন বিষয় ঘটেনি। আমার শ্যালক রতনলালের সঙ্গে তার কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হচ্ছিল। আমি জিজ্ঞেস করাতে আমাকেও বলেনি। হতে পারে বলবার মতন কিছু নয়। রতনলাল আসবে আজ রাতেই হয়তো। গিন্নি পত্রপূর্বক শ্বশুরবাড়ির সকলকেই নিমন্ত্রণ জানিয়েছেন। আমার শ্যালক এই পুজোর ব্যাপারে শেষ যখন এসেছিল তখন জেনে গেছিল। তখনই সে জানিয়ে গেছিল যে পুজোর দিন দুয়েক আগেই সে চলে আসবে এখানে। বলা যায় না, হতে পারে রাতের মধ্যেও ঢুকলো। কিন্তু নায়েবের শরীরের ব্যাপারে আমি খুবই চিন্তিত ঠাকুরমশাই। বাড়ি ভর্তি লোকের মধ্যে যদি হঠাৎ তার অমন হয় তবে কি হবে বলুন তো? কথাবার্তা চলতে চলতে আমরা এগিয়ে এসেছি রায়দিঘির আশেপাশে। এইখানের থেকেই প্রায় 3.5 ওজনের পাকা রুই মাছ ধরে মুখুজ্জেমশাই খাইয়েছিলেন তার শ্বশুর বাড়ির লোকজনকে। সেবারের ঘটনা তো তোমাদের আগেই বলেছি। যাই হোক, পুকুরের সামনে একটু দাঁড়িয়ে পড়ে বললাম, আব্দুল ওঝা নামের একজন একটা তাবিজ করে দিয়ে গেছে নায়েব মশাইকে। দেখা যাক তাতে কোনো নিষ্পত্তি হয় কিনা। আপনি অঞ্চলের জমিদার, আপনার মনের ভেতরে দুশ্চিন্তা থাকলে চলবে কি করে মুখুজ্জেমশাই? আব্দুল ওঝা তাবিজ দিয়েছে? তাহলে তো অলৌকিক কোনো ব্যাপার হবে নিশ্চয়ই। যাই হোক, এই কথাটা বলে আপনি আমায় অনেকটাই নিশ্চিন্ত করলেন। আচ্ছা ঠাকুরমশাই, বলুন দেখি, এই সময় ছিপে মাছ খাবে তো? পুজোর পরের দিন আবার এখানের থেকেই মাছ ধরে সকলকে খাইয়ে তারপর সবাইকে ছাড়ব। রায়দিঘির দিকে তাকিয়ে এই প্রশ্ন করলেন দেবদর্শন। আমি বললুম, চৈত্র মাসের এই সময়ে আপনি যেভাবে চার তৈরি করেন দেখেছিলাম। সব ঠিক থাকলে মাছের অভাব হবে না মুখুজ্জেমশাই। আমরা বিশালাক্ষী মন্দিরের সম্মুখে এলাম। পুরোহিত মশাই সন্ধ্যা পূজার তোড়জোড় করছিলেন। মুখুজ্জেমশাইকে দেখে তিনি মন্দিরের দাওয়ায় এসে দাঁড়ালেন। পুরোহিত মশাই, রাধা মাধবের পুজোয় কোনো জিনিসের কমতি যেন না থাকে। যা লিখেছিলেন সব এনে দিয়েছি, আপনি একটু গিয়ে মিলিয়ে নেবেন। হাতে তো আর সময় নেই। যদি আরও কিছু লাগে তবে আমায় আপনি নিজে গিয়ে সেটা জানিয়ে আসবেন। দেবদর্শনের মতন মানুষ ঈশ্বরের আশ্চর্য কল্পনা ছাড়া আর কিছুই নয়। তাকে যত দেখেছি ততই মুগ্ধ হয়েছি। অর্থের প্রাচুর্য বা বিবেক অনুরাগী ব্যক্তি হলেই অমন হওয়া যায় না। এক কথায়, যে মানুষকে দেখলে তার মতন হয়ে উঠতে মনে স্বাদ লাগে, এই মানুষটি তার সব থেকে বড় উদাহরণ। ফিরে এলাম জমিদারের বৈঠক ঘরে। মুখুজ্জেমশাই রঘুকে ডেকে বললেন, শোন, আমার তামাকের থেকে তামাক নিয়ে দুটো হুঁকো সেজে দে ভালো করে। তারপর গিন্নিমাকে জানিয়ে দিয়ে আসবি যে আমার এবং ঠাকুরমশাইয়ের রাতের খাবারের ব্যবস্থা যেন একই সাথে করে। আগে কথা। ওই রাতে আনুমানিক রাত 12টা পর্যন্ত তেমন কিছু বলার মতন ঘটেনি। খাওয়া দাওয়া করে অতিথিশালার ঘরে বসে আছি অনেকক্ষণ। শরীরে ঘুমের প্রয়োজন, কিন্তু ঘুমোলে চলবে না। জমিদার বাড়ির লোকজন পুজোর ব্যস্ততার কারণে সকলেই ক্লান্ত। সে কারণে গোটা মুখুজ্জে বাড়ি একেবারে নিস্তব্ধ হয়ে গেছে অনেকক্ষণ। এত রাত গড়িয়ে যাওয়ার পরেও যখন দেখলাম নায়েব মশাইয়ের তবুও কোনো পাত্তা নেই, তখন মনে পড়ল বিষয়টা। হতে পারে পথে আস্তে আস্তে কোনো এক জায়গায় নায়েব মশাইয়ের ওরকম হয়েছে। হতে পারে সে রাস্তার উপরে পড়ে আছে কোথাও। ঠিক ভুলের বিচার ঈশ্বরের উপরে রেখে আমি দ্রুত বেরিয়ে পড়লাম ঘরের থেকে। রুদ্ধশ্বাসে হাঁটা শুরু করলাম নায়েব চাঁদমোহনের বাড়ির উদ্দেশ্যে।
ম্লান জ্যোৎস্না মাখা পরিবেশ নিয়ে রাত তখন বিচিত্র সাজে সেজে রয়েছে। মুকুজ্জে বাড়ির খানিক পরের থেকেই দুটি কুকুর আমার পিছু নিয়েছে ছায়া সঙ্গীর মতন। দূরের জঙ্গল থেকে একটি পেঁচা তার রাত পাহারার নমুনা জানিয়ে চলেছে। এমন এক মায়াবী পরিবেশে আমার অনুমানকে সম্পূর্ণ ত্রুটিহীন প্রমাণিত করে মুকুজ্জে বাড়ি ও নায়েব মশাইয়ের বাড়ির ঠিক মাঝ বরাবর আবিষ্কার করলাম নায়েব মশাইকে। ঠিক সকালের মতোই রাস্তার এক পাশে পড়ে ভয়ঙ্করভাবে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছে। তার পাশেই পড়ে রয়েছে একটা পুঁটলি। আমি দ্রুত নায়েব মশাইয়ের হাতে হাত রেখে শরীর বন্ধনের বীজ মন্ত্র জপ করলাম, যাতে যদি এটা কোনো অশরীরী ক্রিয়াকলাপ হয় তবে সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু না, তাতেও কোনো পরিবর্তন হলো না। আমি পুঁটলিটা হাতে নিয়ে দেখলাম সেটি শূন্য। এই সময় আরো একটি কথা মাথায় এলো, তাহলে কি আমার আগেই এই পথে কেউ এসেছিল? নায়েব মশাইয়ের এমন অবস্থা দেখে পুঁটলি থেকে সোনার মূর্তি নিয়ে পালিয়েছে। মানুষ কখনো কখনো এমন বেকায়দায় পড়ে যায় যে সেই মুহূর্তে কি করবে ভেবে উঠতে পারে না। আমার অবস্থাও তার থেকে কিছু পৃথক নয়। সেই মুহূর্তে নায়েবের শরীর কয়েকবার ঝাঁকুনি দিয়ে উঠে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে মনে হলো। সেই মুহূর্তেই আমায় পিছু করতে করতে আসা কুকুরগুলি ডান দিকের ঘন জঙ্গলের দিকে তাকিয়ে কয়েকবার ডাকলো, এবং সেদিক চোখ পড়া মাত্রই যে বিচিত্র ঘটনার সম্মুখীন হলাম তার জন্যে আমি কোনো মতেই প্রস্তুত ছিলাম না। দেখলাম রাস্তার থেকে কিছুটা দূরেই ডান দিকের নেমে যাওয়া জঙ্গলের কোনো এক অংশে লাল আলোক শিখা উদ্ভাসিত হচ্ছে ধীরে ধীরে। আমি বিস্ফারিত দৃষ্টিতে তা জরিপ করতে করতে উঠে দাঁড়ালাম। এর মধ্যেই নায়েব মশাই সম্পূর্ণ জ্ঞান ফিরে পেয়েছেন। তিনিও অবাক চোখে সেদিকে দেখতে দেখতে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, ঠাকুর মশাই, রতনলাল এসেছে। সে কেন এই মাঝরাতে এখানে দাঁড়িয়েছিল জানি না। আমার মনে হয় সে মুখার্জি বাড়িতে এখনো ঢোকেনি পর্যন্ত। আমায় পথের মাঝে আটকে। আর কিছু বলতে হবে না নায়েব মশাই। আর যাই হোক, আমি এটুকু বুঝতে পেরেছি যে আপনাকে স্বর্ণমূর্তি দেওয়ার পেছনে মুকুজ্জে মশাইয়ের শ্যালক রতনলালের কোনো সৎ উদ্দেশ্য নেই। আপনি বাড়িতে ফিরে যান, বাকিটা আমি দেখছি। আমি বুঝেই গিয়েছিলাম কিছু একটা অনৈসর্গিক দৃশ্য সেখানে ঘটছে, যা সাধারণ মানুষের পক্ষে দৃষ্টিগোচর করা সম্ভব নয়। নায়েব মশাই পেছন ঘুরে দেখতে দেখতে জড়ানো পদক্ষেপে প্রস্থান করলেন। আমি এগিয়ে গেলাম ওই নির্দিষ্ট জঙ্গলাবৃত জায়গার দিকে, যেখানের থেকে নির্গত হচ্ছে এক অযাচিত লাল আলোক রেণুর নির্মল শিখা। তবে গাছের মাথায় আলো দেখে জায়গাটি যতটা কাছে মনে হচ্ছিল, আসলেও সেই জায়গাটা ততটা কাছে নয়। বেশ খানিকটা জঙ্গল ঠেলে এগিয়ে যাওয়ার পর দেখলাম একজন বছর ৩৫-এর যুবক তার সম্মুখে একটি স্বর্ণ মূর্তি রেখে মূর্তির সামনে তার ঝোলার ভেতর থেকে বার করে করে রাখছে বিভিন্ন উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য। আমি নিজেকে পাশের একটি মোটা গাছের কাণ্ডের পেছনে আড়াল করলাম। ছেলেটি মূর্তির উদ্দেশ্যে বলল, এই নে মা, এখন এই দিয়ে নিজের খিদে মেটা। কাল রাতের মধ্যে তোকে চাঁদমোহনের রক্ত দেব মা। আমি জানতাম তুই ঠিক তার উপরে ভর করতে করতে এক সময় তোর পুজোতে বাধ্য করতি। সে নিশ্চয়ই তোর মূর্তির আরাধনায় উপনিবেশ করত। সেদিকেই এগোচ্ছিল মা।
ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছিল, তুই তো জানিস। কিন্তু মাঝে এসে বাধা হয়ে দাঁড়ালো ওই তারানাথ চক্রবর্তী। ও না এলে চাঁদমোহনকে নায়েবগিরি থেকে সরিয়ে দিতে আমার আর বেশি দিন সময় লাগতো না মা। তারপর ওই মুখুজ্জে বাড়ি চলে আসতো আমার হাতের মুঠোয়। দেবদর্শন মুখার্জি বোকাশোকা মানুষ, তাকে বশ করতে আমার সময় লাগতো না মা। তুই তো জানিস মা। হাজার হোক, আমিও তো তোর পাকের থেকে সৃষ্টি হওয়া একটা আগাছা মা। একটু ধৈর্য ধর, আমি সব ঠিক করে দেব। আমি সত্যি সব ঠিক করে দেব। পরক্ষণে যে দৃশ্য আমি দেখলাম তার বর্ণনা তোমাদের কাছে করতেও আমার চেতনা বাঁধ সাজছে। রতনলালের এগিয়ে দেওয়া উচ্ছিষ্ট খাদ্যদ্রব্যগুলিকে কেন্দ্র করে অতি মন্থর গতিতে আবর্তন করতে শুরু করলো সেই লাল আলোর চাদর, এবং মুহূর্তের পলক স্খলনের বিরতিতেই রতনলালের সম্মুখে ওই স্বর্ণমূর্তির স্থানে আবির্ভূতা হলেন এক দেবী। দেবীর 4 হাত, নিচের ডান হাতে বীণা ধরে আছেন আর বাঁ হাতে অভয় মুদ্রা, ওপরের ডান হাতে খড়গ আর বাঁ হাতে নরকরটি। দেবীর মুখে স্থিমিত প্রসন্ন হাসি। যে সে দেবী নন, 10 মহাবিদ্যার নবম মহাবিদ্যা ভয়ঙ্করী দেবী মাতঙ্গী। নিগূঢ় অতি প্রাকৃতিক শক্তি লাভের জন্য তন্ত্র মতে এই দেবীর সাধনা করা হয়। দেবী প্রসন্ন হলে মহাবিদ্যা দান করেন, সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয়। আর অপ্রসন্ন হলে কি হয় তা তোমরা নিজের কানেই শোনো। দেবীর মুখের ম্লান হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। তিনি বললেন, রতনলাল, তোর স্পর্ধার সীমা অতিক্রম করেছিস তুই। আমার আরাধনা করে আমায় এতদিন যাবৎ ক্ষুধার্ত রেখেছিস। মূর্তি হস্তান্তর করলেই কি দায়মুক্ত হওয়া যায় ভেবেছিস? আমায় নিজের ভোগ যদি নিজেকেই জোগাড় করে নিতে হয়, তবে সেই ভোগ হবি তুই। আমার মূর্তিতে জীবন দান করেছিস তুই। সেই মূর্তিকে নিষ্ক্রিয় করবার প্রয়োজন মনে করিসনি। সাধনা করে আমায় অর্জন করতে হয়, নইলে সারা পৃথিবীর প্রাণীকুলকেও আমার সম্মুখে ভোগ হিসেবে রেখে দিলে আমি তুষ্ট হই না। আয়, নিজের প্রাণ দিয়ে আজ আমায় মুক্তি দে। সাধকের রক্তে দানবীর মুক্তি। বুঝলাম দেবদর্শন মুকুর্জের শ্যালককে এই সময় হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। তবুও এমন দেবতুল্য মানুষের এতদিনের আকাঙ্ক্ষা, এতদিনের শখ যে বাড়িতে রাধা মাধবের পূজা দেবেন, তাই মৃত্যুকাণ্ডের ফলে স্থগিত হয়ে যাবে। অমন পদ্ম পলা সাক্ষীর মতো মুকুজ্জে বাড়ির গিন্নিমা কান্নায় ভেসে পড়বেন। সে কারণেই পরিণতির কথা চিন্তা না করেই একবারের জন্য আমার জীবনের একমাত্র শক্তির উৎস, 10 মহাবিদ্যার সব থেকে রহস্যজনক দেবী দেবী মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রার্থনা করলাম। মা, একবারের জন্য তোমার কাছে রতনলালের জীবন প্রার্থনা করছি। এই যাত্রায় সে যেন ক্ষমা পেয়ে যায় মা। আমার বিশ্বাস তুমি চাইলে পারবে মা। মধুসুন্দরী দেবী, আশীর্বাদ করো। আমার কণ্ঠস্বরে আমার দিকে চোখ পড়ল রতনলালের।
সে যেন আমায় দেখে আকাশের চাঁদ পেল বলে মনে হলো। দেবীর দুই চোখ বিস্ফারিত, রক্ত স্নাত। রতনলাল কোনো মতে ছুটে এসে দাঁড়ালো আমার পেছনে। এমন সময় নিস্তব্ধ বনানীর সমস্ত গাছপালা আন্দোলিত করে সৃষ্টি হলো এক প্রবল ঝড়। লাল আলোক তরঙ্গ ম্লান হতে হতে সেটা বদলাতে শুরু করলো পবিত্র নীল আলোক ছটায়। দেবী মাতঙ্গীর স্থূল শরীর কাঁপতে কাঁপতে তা মসলিনের মতো বায়বীয় আকার নিল কোনো অলৌকিক মন্ত্র বলে। দেবীর এপার থেকে ওপার দৃষ্টি চলে যাচ্ছে, যেন কোনো স্ফটিকের কাঁচের দেওয়ালের এপার ওপার প্রত্যক্ষ করছি। ক্রমেই সেই অবয়ব আরো পাতলা হয়ে একটি পুঞ্জীভূত বাতাসের রূপ নিয়ে ঝোড়ো বাতাসের মতো প্রবেশ করলো আমার শরীরে। তারপর সব শান্ত। জ্যোৎস্না মাখা স্বাভাবিক রাত্রি ফিরে এলো এমন ভাবেই যেন কিছু মুহূর্ত আগে এখানে অলৌকিক কোনো কিছু ঘটেইনি। বুঝলাম মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য হয়েছি আরও একবার। রতনলাল আমার সামনে এসে হাত জোড় করে বলল, আপনি অনন্য ঠাকুর মশাই। আপনার ব্যাপারে যা শুনেছি তাও অনেক কম। আমি নিজের অন্ধকার কালো দিকটাকে বর্জন করে আলোর পথে আসতে চাই ঠাকুর মশাই। আমায় আলোর পথে নিয়ে আসুন। আমায় আমায় ক্ষমা করে দিন ঠাকুর মশাই। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ সেটাই তোমার প্রায়শ্চিত্তের সূত্রপাত রতনলাল। তোমার ঈশ্বর তুল্য জামাইবাবুকে তুমি ভুল চিনলে। চাঁদমোহনের মতো একজন বিশ্বাসী সরল ভাবাপন্ন ব্যক্তিকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেকে জাতে তুলতে চেয়েছ। এই সমস্ত কথা আমি এখানে দাঁড়িয়ে শুনেছি। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার এই মনস্কামনার কোনো কথা কাউকে বলবো না। শুধু তুমি আমায় কথা দাও যে এখানে যা যা ঘটল সেগুলোও তুমি কোনোদিনও কাউকে বলবে না। আপনি আমার উপরে পূর্ণ আস্থা রাখুন ঠাকুর মশাই। আমি এই রাত্রের কথা কাউকে বলবো না। বেশ, আমি নায়েব মশাইকে যা বোঝানো ঠিক বুঝিয়ে দেব। তুমি শুধু ওনার কাছে একবার ক্ষমা চেয়ে নিও। মনকে পবিত্র করো রতনলাল, নইলে নিজের বানানো ষড়যন্ত্রে নিজেই একদিন মারা পড়বে, যেমন আজ পড়ছিলে। চলো মুখুজ্জে বাড়ির দিকে যাওয়া যাক। সেই রাতে আমরা ফিরে এলাম দেবদর্শন মুখুজ্জের বাড়িতে। ভোর হওয়া পর্যন্ত আমার অতিথিশালার ঘরে বসেই রতনলাল বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করল। কারণ অত রাতে সে চলে এসেছে দেখলে নানা রকম প্রশ্ন উঠতে পারে। তবে মৃত্যুকে এত কাছের থেকে দেখেছে সে, তার কি একটা বহিঃপ্রকাশ হবে না? পরদিন রতনলালের প্রবল জ্বর এলো, যে জ্বর সারল পুজোর দিন সকালবেলায়। নায়েব চাঁদমোহন বুদ্ধিমান ব্যক্তি, সে আমি কিছু বলবার আগেই বুঝতে পেরেছিল যে সে এখন বিপদ মুক্ত। পরে রতনলালের মুখে জানতে পেরেছিলাম যে তাকে সমস্ত খবর লেনদেন করত আব্দুল ওঝা। যখন আমি ঘোড়ার গাড়িতে চেপে প্রথম দেবদর্শন মুখুজ্জের বাড়িতে আসছিলাম নায়েব মশাইয়ের সঙ্গে, তখনই খবর চলে গিয়েছিল রতনলালের কাছে। সে এই অঞ্চলেই কোনো এক জায়গায় লুকিয়ে থেকে নায়েবের ওপরে নজর রাখছিল। তার উদ্দেশ্য ছিল নায়েবকে সরিয়ে দিয়ে নিজেকে মুখুজ্জে বাড়ির সঙ্গে যুক্ত করার। সরাসরি এই প্রস্তাব দেওয়া যায় না জামাইবাবুর কাছে, তাই সে এমন মর্মান্তিক পথ অবলম্বন করেছিল। যাই হোক, পুজোর পরদিন রায়দিঘি থেকে মুখুজ্জে মশাইয়ের ছিপে ধরা দিল বেশ কয়েকটা গায়ে শ্যাওলা জমে যাওয়া পাকা রুই। সেদিন খাইয়ে দাইয়ে তারপর দিন আমায় অনুমতি দিলে দেবদর্শন মুখুজ্জে। তবে ওই রাতে দেবী মাতঙ্গীর বায়বীয় অবয়ব কুণ্ডলাকৃতি হয়ে আমার শরীরে প্রবেশ করেছিল, আমি নিজের চোখে দেখেছিলাম।
ভেবেছিলাম সত্যিই বোধহয় মধুসুন্দরী দেবী আমায় আশীর্বাদ করেছিলেন, তবে আমি ভুলে গিয়েছিলাম মধুসুন্দরী দেবী মানবী নন, তিনি এক ভয়ঙ্কর সুন্দর দানবী। আমার জন্য কি অপেক্ষা করছিল তার আঁচ আমি পাইনি। সে এক বলবার মতো কাহিনী। আজ শরীরটা ভালো লাগছে না, সে না হয় অন্য একদিন হবে ক্ষণ।